নমস্কার। কালকে রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ গ্রহণ করল। তো নতুন সরকার তো এলো, কিন্তু তাতে একজন সাধারণ বঙ্গবাসীর জীবনে কি এসে যায়? এসে যায় কি এসে যায় বলছি। তার আগে বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবারে মূল বিষয়ে আসার আগে কয়েকটা জরুরি কথা একটু বলে নিই। পশ্চিমবঙ্গে এবারে একটু শান্তি আসুক, বন্ধ হোক সব ধরনের রাজনৈতিক হানাহানি, পলিটিক্যাল ভায়োলেন্স, বন্ধ হোক সব ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স, আসুক শান্তি এবার বঙ্গজীবনে। এবারে পশ্চিমবঙ্গের যে নতুন সরকার এলো, তাতে একজন সাধারণ মানুষের জীবনে, পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষের জীবনে এর কি ইমিডিয়েট ইফেক্ট হতে পারে, তাৎক্ষণিক ফলাফল, সেটা আলোচনা করার আগে এটাও একটু বলে নিই যে এবারের যে ইলেকশন হলো পশ্চিমবঙ্গে 2026 সালের, এমন ইলেকশন বোধহয় আমরা কখনো দেখিনি। আচ্ছা, বিজেপি যে এরকম ওভারওয়েলমিং মেজরিটি পেল, এটা কি বিজেপি নিজেও এক্সপেক্ট করেছিল, কখনো আশা করেছিল? মনে হয় না। কিন্তু এবারে একটা গুরুত্বপূর্ণ বা একটা ইম্পর্ট্যান্ট ডেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা নিয়ে দেখছি খুব একটা আলোচনা বা চর্চা একদমই হচ্ছে না। সেটা হলো, এবারের ইলেকশনেতে বিজেপি, এবারের 2026-এর বিধানসভা ইলেকশনে বিজেপি ভোট পেয়েছে টোটাল 2,92,00,000, অ্যাবাউট 2,92,00,000। আর টিএমসি ভোট পেয়েছে 2,60,00,000, অ্যাবাউট 2,60,00,000। তার মানে বিজেপি টিএমসির থেকে ভোট এবারে বেশি পেয়েছে, এই অ্যারাউন্ড 32 লাখ মতো। এবার এটাকে যদি আমরা 2021-এর সঙ্গে একটু কম্পেয়ার করি, 2021-এর সঙ্গে 2026-এ, 2021-এ মোটামুটিভাবে টিএমসি যতগুলো আসন পেয়েছিল, এবারে বিজেপি মোটামুটিভাবে অতগুলো আসন পেয়েছে। আবার একইভাবে 2021 সালে বিজেপি যতগুলো আসন পেয়েছিল, টিএমসি এবারে মোটামুটি অতগুলো আসন পেয়েছে। কিন্তু ভোট সংখ্যার বিচারে 2021 সালে টিএমসি বিজেপির থেকে প্রায় 60 লাখ ভোট বেশি পেয়েছিল, 60 lakhs। whereas এবারেতে বিজেপি টিএমসির থেকে 32 লাখ ভোট বেশি পেয়েছে। তো এবারে টিএমসি যে এবারে 2,60,00,000 মতো ভোট পেয়েছে, এই যে বিপুল সংখ্যক ভোট, হ্যাঁ অবশ্যই এর ভেতরে খুব একটা মেজর সেকশন হচ্ছে আপনার মুসলিম ভোট। কিন্তু সে যাই হোক, তারাও তো বঙ্গবাসী, এই দেশেরই নাগরিক। তো এই যে 2,60,00,000 লোকের সমর্থন এবার বিজেপি, বিজেপি না, টিএমসি, সরি, টিএমসি পেয়েছে 2,60,00,000 লোকের সমর্থন এবার টিএমসি পেয়েছে। এই এই যে এত বিরাট সংখ্যক লোক, এতজন ভোটার টিএমসিকে এবার সমর্থন করেছে, সেই সমর্থন কি টিএমসি ধরে রাখতে পারবে? টিএমসি রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, তার জন্য আমার মনে হয় না বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে। হয়তো খুব নিকট ভবিষ্যতেই আমরা দেখতে পারবো, বুঝতে পারবো যে টিএমসির রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে। যাই হোক, এবারে পশ্চিমবঙ্গের নতুন যে সরকার এলো, তার তাৎক্ষণিক ফলাফল একজন সাধারণ বঙ্গবাসীর জীবনে কি হতে পারে, সেটা নিয়ে সরাসরি আলোচনা করার আগে কয়েকটা রিলেটেড কথা একটু বলে নিই। এবারের মতো গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ইলেকশন, পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে কখনো হয়েছে বলে আমার তো মনে পড়ে না, বা মনেও হয় না। ইতিহাসেও মনে হয় না এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো রাজ্যের ইলেকশন ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ, ইউরোপ থেকে আমেরিকা, সব জায়গায়, সমগ্র বিশ্বে এবারের পশ্চিমবঙ্গের ভোট নিয়ে এবং তার সেই ভোটের রেজাল্ট নিয়ে আলোচনা হয়েছে, চর্চা হয়েছে। আল জাজিরা থেকে বিবিসি, জার্মানির ডয়েচে ভেলে ডিডব্লিউ, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট,
প্রত্যেকে এবারে পশ্চিমবঙ্গ ইলেকশন যথেষ্ট গুরুত্ব দিয়ে চর্চা করেছে, রিপোর্টিং করেছে। প্রাইম মিনিস্টার মোদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এবারের বিজেপির সাফল্যের জন্যে পশ্চিমবঙ্গের ইলেকশনেতে জয়ের জন্য কনগ্র্যাচুলেট করেছে। ভাবুন, একটি অঙ্গরাজ্য, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের সাফল্য জন্যে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প প্রাইম মিনিস্টার মোদিকে কনগ্র্যাচুলেট করেছেন। গুরুত্বটা একটু ভাবুন। তাছাড়া আর একটা ছোট্ট কথা বলি, ছোট্ট ফ্যাক্ট। 2024 সালে লোকসভা ইলেকশনের সময় পশ্চিমবঙ্গে প্রাইম মিনিস্টার মোদি 90 দিনে 22টি র্যালি এবং একটি রোড শো করেছিলেন। 22 রোড শোজ অ্যান্ড 1 র্যালি ইন 90 ডেজ। আর এবারের বিধানসভা ইলেকশনের সময় প্রাইম মিনিস্টার মোদি 22 দিনে 19খানা র্যালি করেছেন। 19 র্যালিজ ইন 22 ডেজ। বোঝাই যাচ্ছে যে বিজেপির কাছে এবারের ইলেকশন কতখানি গুরুত্ব ছিল। তো যাই হোক, এবারে আসি যে নতুন সরকার যে এলো, একজন সাধারণ মানুষের জীবনে, ওয়েস্ট বেঙ্গলের একজন সাধারণ সিটিজেন বা একজন সাধারণ বঙ্গবাসীর জীবনে এই নতুন সরকারের আসার কি তাৎক্ষণিক ফলাফল বা ইমিডিয়েট ইম্প্যাক্ট হতে পারে, আসুন সেটা নিয়ে এবার একটু ব্রিফলি আলোচনা করে নিই। সবার আগে বলি, পশ্চিমবঙ্গের নতুন যে সরকার এলো এর মানে দাঁড়ায় 49 বছর বাদে, প্রায় 50 বছর, 49 বছর বাদে পশ্চিমবঙ্গ শাসন করবে এমন একটি দল বা এমন একটি রাজনৈতিক জোট যারা সেন্টারেও ক্ষমতায় আছে। তার মানে কেন্দ্রে এবং রাজ্যে একই দল শাসন করবে। এর সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে যে প্রায় 50 বছর বাদে রাজনৈতিক এবং সামাজিকভাবে পশ্চিমবঙ্গ আবার ভারতবর্ষের মেন স্ট্রিমে ব্যাক করে এলো। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিটার্নড টু দি মেইন স্ট্রিম অফ ইন্ডিয়ান পলিটিক্স অলমোস্ট আফটার 50 ইয়ার্স। এর কিন্তু খুব বড় একটা তাৎপর্য আছে। কেন্দ্রের যে বিভিন্ন রকমের প্রকল্প আছে এবং সেন্ট্রাল যে পলিসিসগুলো আছে, তার আশাই করা যায় যে তার বিভিন্ন বিভিন্ন রকমের প্লাস বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। পশ্চিমবঙ্গর তাতে লাভই হবে, অন্তত এই আশা তো করাই যায়। দ্বিতীয়ত, ইকোনমিক্যালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি ইমিডিয়েট ইম্প্যাক্ট হতে পারে, মানে তাৎক্ষণিক ফলাফল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে। আশা তো করাই যায় যে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গের উন্নতি হবে, কিন্তু এই আশা করার কি কোনো বেসিস আছে? দেখুন, আমরা কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গতেও ক্ষমতায় এলো। এর অর্থনৈতিক তাৎপর্য কি হতে পারে, মানে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গের ইমিডিয়েট করে ইম্প্যাক্ট হতে পারে কি না, আদৌ আমরা অর্থনৈতিকভাবে কিছু আশা করতে পারি কি না, এর একটা রেডি রেকনার বা রেডি রেফারেন্স পয়েন্ট এটা হতে পারে যে একটু একটু পিছিয়ে থাকা কোনো একটা রাজ্যের দিকে তাকানো, যেখানে গত 10 বা 15 বছরে বিজেপি ক্ষমতায় এসছে। না, বেশি দূর যাবার দরকার নেই। আমাদের পাশের রাজ্য আসাম। আসামে বিজেপি ক্ষমতায় আসে 2016 সালে, 2016। তো আসামের 2000 সাল থেকে মোটামুটি আজ অবধি এই 25-26 বছরেতে ভারতবর্ষের সব রাজ্যের ভেতরে স্টেট জিডিপির হিসেবেতে আসাম কিন্তু গত এই 25-26 বছরে 2000 সাল থেকেই তার র্যাঙ্কিং মোটামুটিভাবে 17th অথবা 18th ধরে রেখেছে। মানে আসামের র্যাঙ্কিং থ্রু আউট হয়ে এসছে এই 2000 সাল থেকে হয় 17th অথবা 18th।
মানে 17-18 ভেতরেই সব সব রাজ্যগুলির ভেতরে, ভারতবর্ষের সব সব রাজ্যের ভেতরে আসামের র্যাঙ্কিং কিন্তু ওই জায়গাতেই স্টেডি হয়ে আছে, মেনটেন করেছে 17th অথবা 18th। 2016-17 সালে 2016-17 সালে আসামের কন্ট্রিবিউশন ভারতবর্ষের টোটাল জিডিপিতে ছিল 1.65%। 1.65%। এটা হচ্ছে আসামের জিডিপি শেয়ার টু দি ন্যাশনাল জিডিপি। ভারতবর্ষের জিডিপিতে আসামের শেয়ার ছিল 1.65%। সেটা 2023-24 সালে 2023-24-এতে আসামের শেয়ার বেড়ে হয় 1.99%। তার মানে 1.65 থেকে বেড়ে হয়েছে 1.99%। এবারে একটু আসামের পার ক্যাপিটা ইনকামের দিকে দেখা যাক। আসামের পার ক্যাপিটা ইনকাম 2014-15 থেকে 2024-25, 2014-15 থেকে 2024-25 এই 10 বছরে আসামের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে 52,895, 52,895, 52,895। এখান থেকে বেড়ে পার ক্যাপিটা ইনকাম হয়েছে 1,59,185, 159,185। তার মানে এই পিরিয়ডে, এই 10 বছরে 2014-15 থেকে 2024-25 এই 10 বছরে আসামের পার ক্যাপিটা ইনকাম 52,895 থেকে বেড়ে হয়েছে 1,59,185। তার মানে তার গ্রোথ রেট 201%, 201%, 201% এই 10 বছরে আসামের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। এবারে ওয়েস্ট বেঙ্গল হিসেবে একটু দেখা যাক। ওয়েস্ট বেঙ্গলের এই একই পিরিয়ডে, এই 10 বছরে ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে 68,876, 68,876 টাকা থেকে বেড়ে এখন হয়েছে 163,467, মানে 1,63,467 টাকা, 163,467। তার মানে ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা ইনকাম এই 10 বছরে বেড়েছে 68,876 থেকে 163,467। এই 10 বছরে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের গ্রোথ পার্সেন্টেজ দেখি, তাহলে গ্রোথ পার্সেন্টেজ পার ক্যাপিটা ইনকামে হয়েছে 137%। তার মানে আমি যদি আসামের সঙ্গে কম্পেয়ার করি, আসামের এই 10 বছরে পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ করেছে 201%, whereas পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ করেছে 137%। তার মানে আশা আছে। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, আমি একটু আগে আলোচনা করলাম যে ওয়েস্ট বেঙ্গল না, আসামের শেয়ার নিয়ে, ভারতবর্ষের জিডিপিতে আসামের শেয়ার। তো আমি আপনাদের তখন বললাম একটু যে আসামের শেয়ার ছিল 2023-24 সালে 1.99%। তার মানে 2023-24 সালে আসাম কন্ট্রিবিউট করেছিল 1.99% ইন ন্যাশনাল জিডিপি। ভারতবর্ষের জিডিপিতে আসামের কন্ট্রিবিউশন ছিল 1.99%। আমি ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা একটু বলে নিই। এই ওয়েস্ট বেঙ্গলের শেয়ার জিডিপিতে 1960-এর দশকেতে, 1960s, পশ্চিমবঙ্গের শেয়ার ছিল ভারতবর্ষের জিডিপিতে 10%-এরও বেশি, মোর দ্যান 10%। তার মানে ওই সময় 1960s-এ ভারতবর্ষের জিডিপি যদি 100 টাকা হয়ে থাকে, পশ্চিমবঙ্গের শেয়ার 10 টাকারও বেশি ছিল। ভাবুন। যাই হোক, এখন সেই শেয়ার 2023-24-এ পশ্চিমবঙ্গের শেয়ার নেমে এসছে 5.6%-এ।
2023-24 পশ্চিমবঙ্গের ভারতবর্ষের জিডিপিতে শেয়ার ছিল 5.6%। তো অবশ্যই ডেটা দেখে এটা বলাই যেতে পারে, নিঃসন্দেহে বলা যেতে পারে যে বিজেপি আসামে ক্ষমতায় আসার পর লাস্ট 10 বছরের নিরিখে বা লাস্ট 10 বছরের ভিত্তিতে অবশ্যই আসামের ইকোনমিক ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের থেকে বেশি হয়েছে, তার মানে আশা করা যায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে কোনো রাজ্যে বা যে কোনো দেশে উন্নতি করতে গেলে, এগিয়ে যেতে গেলে সবার আগে দরকার আইনের শাসন, রুল অফ ল টু বি মেনটেন্ড। এবং এই আইনের শাসনের যে কোনো রাজ্যের ক্ষেত্রে দুটো প্রধান স্তম্ভ, টু মোস্ট ইম্পর্ট্যান্ট পিলার্স হচ্ছে ব্যুরোক্রেসি এবং পুলিশ। অত্যন্ত দুর্ভাগ্যের, আনফর্চুনেটলি, যে পশ্চিমবঙ্গে বর্তমানেতে বিগত দশকগুলোতে কন্টিনিউয়াসলি ব্যুরোক্রেসি এবং পুলিশ এই দুটো স্তম্ভের এত বেশি রাজনৈতিকরণ হয়ে গেছে, এত বেশি পলিটিসাইজড হয়ে গেছে এবং তার সঙ্গে এত বেশি দুর্নীতি যুক্ত হয়েছে যে প্রশাসনকে নতুন সরকারের পক্ষে সঠিকভাবে দাঁড় করানো একটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ। ইটস আ বিগ বিগ চ্যালেঞ্জ। এবং যদি আইনের শাসন না থাকে, রুল অফ ল মেনটেন্ড না হয়, তাহলে কিন্তু কোনো রকম অগ্রগতি কার্যক্ষেত্রে কোনোভাবেই ফলপ্রসূ হবে না। দেখা যাক কি হয়। আশা করতে তো ক্ষতি নেই, আশায় বাঁচে চাষা। তো আমরা আশা করি অগ্রগতি হোক পশ্চিমবঙ্গের। এবারে বলি যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।